আমি লাইভে চলে গেছি। We are now live. আমি গুড ইভিনিং সবাইকে। আমি লাইভের লিংকটি সবাইকে মানে দিয়ে আসি, অনেকে চেয়েছেন। আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো, আমার আসলে ভাগ্যটাই খারাপ। এতদিন পর স্যারকে পেলাম, অথচ লাইনটাই ডিস্টার্ব। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। গুড ইভিনিং বাংলাদেশ থেকে। আপনি এখন আমেরিকায় আছেন। আপনার এখানে লাইনের সমস্যা না আমার এখানে সমস্যা, আমি বুঝতেছি না। তো যাই হোক, দর্শকদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত। লাইভটি ৯টায় শুরু হওয়ার কথা ছিল, যান্ত্রিক ত্রুটির কারণে আমাদের লেট হয়েছে। স্যার কি আমাকে শুনতে পাচ্ছেন? আমার কথাটা মনে হয় অনেক লেট করে পৌঁছায় ওখানে। কি করতে পারি? আপনারা যারা আমাদের লাইভে দেখছেন, দয়া করে কমেন্ট করে যাবেন, আপনাদের মতামত দিয়ে যাবেন। আমি তো স্টুডেন্ট ঢুকছি, তোমাকে দেখতেও পাচ্ছি, কিন্তু আমার কম্পিউটার থেকে বলতেছে যে জাস্ট ওয়েট। আজকে মনে হয় আর হবে না, যেহেতু লাইভ অন করে ফেলেছি। আজকে তাহলে আপনার অন্য একটা লাইভ আছে, আজকে আপনি তাহলে রেস্ট নেন, যেহেতু এত চেষ্টা করে হচ্ছে না। মনে হয় আজকে অনেকগুলো প্রশ্ন রেখেছিলাম আপনার কাছে, তো আপনার আজকে থাক, তাহলে আপনার সাথে আমার হচ্ছে না। কপাল খারাপ হলে যা হয়। কেউ যদি গেস্ট হিসেবে আসতে চান তাহলে কমেন্ট করুন। আজকের কিছু পত্রিকা আমি কিনেছি। আজকে গেস্টের জন্য আমি কিছু প্রশ্ন রেখেছিলাম, আচ্ছা প্রশ্নগুলো আর কাজে লাগলো না।
আজকের প্রশ্ন আর নাই করলাম। যদি কেউ আচ্ছা, যদি কেউ যুক্ত হতে চান, শুধুমাত্র আজকে যে ক্যাপশন দেওয়া সেই ক্যাপশনের বাইরে কথা বলা যাবে না, এটা আমি বলে দিচ্ছি। যদি কেউ যুক্ত হতে চান কমেন্ট করে জানান। আমার কাছে 3টা পত্রিকা আছে আজকের। দৈনিক পত্রিকা, কালের কণ্ঠ, আজকের পত্রিকা, বাংলাদেশ প্রতিদিন, তারপরে হচ্ছে প্রথম আলো। তো আমি জাস্ট শিরোনামগুলি পড়ে শোনাবো আপনাদেরকে। আমরা আসলে নতুন অন্তর্বর্তী সরকারের যে রাষ্ট্র পরিচালনার যে অবকাঠামো, আমরা এখনো পর্যন্ত সম্পূর্ণটা কিন্তু আমাদের সামনে পেশ করা হয়নি পরিকল্পনা। যদিও পেশ করা হয়নি, তবুও আমাদের মনে কিছু প্রশ্ন থেকেই যায়, আসলে কি হতে যাচ্ছে, কি হচ্ছে। প্রতিদিন কিন্তু আমরা নতুন নতুন আপডেট পাচ্ছি, যেগুলো আমাদের হয়তোবা অনেকগুলো আমাদের স্বপ্নের সাথে। মোহাম্মদ ভাই, আচ্ছা আমি ভাই দিচ্ছি, আপনি আমাকে ব্লগটা ওপেন করেন, ব্লগটা আনব্লক করেন, রাগ করে ব্লক করে দিয়েছেন। আমি লিঙ্ক দিচ্ছি, আপনি আসলে তো আরো বেশি ভালো হবে। কমেন্টে যদি আমি দেই সবাই ঢুকতে চাইবে, কারণ আমার এখানে আবার 1-2 জনে বেশি যুক্ত করা যায় না, আমি ইনবক্সে দিতে হবে। যে আমি লিংক দিয়েছি, আপনি লগ ইন করেন। মোফাজ্জল ইসলাম ভাইয়া, লগ ইন করলে আমি অ্যাড করে নেব। লগ ইন করতে করতে আমি আপনাদেরকে আজকের কিছু শিরোনাম পড়ে শোনাই। আজকের পত্রিকার শিরোনামে শিক্ষার সবখানে বিশৃঙ্খলা, কেউ চাচ্ছে অটো পাস, কেউ চাচ্ছে অটো পাস না দেওয়ার জন্য, কেউ পরীক্ষা দিতে চাচ্ছে। সংস্কারে তাড়াহুড়ো না করে আহ্বান জানিয়েছেন ডক্টর ইউনূস। আন্দোলনের মুখে এইচএসসি পরীক্ষা স্থগিত, পরীক্ষা বাতিল। হাসিনার সঙ্গে আসামি এবার রেহানা, জয় ও পুতুল। বদলে গেল প্রাথমিক শপথ বাক্য। আচ্ছা, এখানে কিছু গুরুত্বপূর্ণ শিরোনাম থাকবে যেগুলা নিয়ে আমি আলোচনা করতে চাই। এনআইডি পেতে ঘুরছেন বাতের নামে একজন 7 বছর ধরে। আমরাও একটি এনআইডির জন্য অনলাইনে আবেদন করেছি আজকে অনেকদিনই হলো। এই আন্দোলনের শুরুর দিকে নোটিফিকেশন পাইনি। হারুনের সম্পদের তথ্য চেয়ে বিভিন্ন দপ্তরের চিঠি। ইতিমধ্যে আমরা হারুনের অবৈধ সম্পদের অনেক ফিরিস্তি ফেসবুক যোগাযোগ মাধ্যমে পেয়েছি। দীপুমণিকে আদালতের প্রাঙ্গণে কিল ঘুষি। শুধু দীপুমণি না, এই পর্যন্ত যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে প্রত্যেকেই উকিলদের কাছে এবং যারা আশেপাশে থাকে কোর্টের মধ্যে তাদের কাছে হেনস্থার শিকার হয়েছে। এবং দীপুমণির যে ছবিটা পত্রিকা দেওয়া হয়েছে, খুবই মর্মান্তিক দৃশ্য এটা। মানে কি বলবো, আমি পরে ইনবক্সে মানে কমেন্ট মধ্যে ছবিটা তুলে দিয়ে দিব। খুবই কান্নারত অবস্থায়, খুবই মর্মান্তিক অবস্থায় আছেন উনি। খুবই মানে কষ্টের একটা ছবি। ছবিটা আমি দিব পরে।
বাংলাদেশ থেকে সরেই গেল বিশ্বকাপ। নারীদের নিয়ে যে বিশ্বকাপ হওয়ার কথা ছিল সেটি সরে গিয়ে আরব আমিরাতে এখন হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংস্কারের জন্য প্রয়োজনীয় সময় নিতে বললেন ব্যবসায়ীরা। সংস্কারের জন্য প্রয়োজনীয় সময় নিতে। কারো কোনো তাড়াহুড়া নেই নির্বাচন নিয়ে। সবাই চাচ্ছে সংস্কারের জন্য সময় নেওয়া হোক। মূল টার্গেট দোষী ব্যক্তিরা, ব্যবসায়ী প্রতিষ্ঠান নয়। তো ব্যবসায়ীরা কিন্তু ভয়ে ছিল যে এই ধরনের আন্দোলনের মধ্যে বা সংস্কারের মধ্যে তাদের কোনো সমস্যা হবে কিনা বা ব্যবসায় কোনো আঘাত আসবে কিনা, সেদিক থেকে তারা নিশ্চয়তা দিয়েছে যে ব্যবসায়ীদের কোনো সমস্যা হবে না। আমি কিন্তু লিঙ্ক দিয়েছি কমেন্টের মধ্যে। রাসেল ভাইকে দিয়েছি। আচ্ছা, উনি ওনার মতো যুক্ত হবে। তারপরে হচ্ছে আন্দোলনের মুখে পড়ে শিক্ষার্থীদের পরীক্ষা বাতিল। এটা তো আগেই পড়েছি। এটা কালের কণ্ঠেতে এসছে। মূল টার্গেট দোষী ব্যক্তিরা, প্রতিষ্ঠান জেলা 25 জেলার ডিসি প্রত্যাহার, 4 সচিব রদবদল। সচিব তো আসলে মানে পুরো বাংলাদেশে যত সচিব আছে এর মধ্যে 2-1 জন সৎ আছে কিনা এইটা আসলে সন্দেহের ব্যাপার। ঋণের সুদ হ্রাস ও সুদের মেয়াদ বৃদ্ধি করুন বললেন চীন রাষ্ট্রদূতকে অর্থ উপদেষ্টার প্রস্তাব। ঋণের সুদ হ্রাস করার জন্য এবং সুদের মেয়াদ বৃদ্ধি করার জন্য, মানে হচ্ছে ঋণ পরিশোধ করার মেয়াদ বৃদ্ধির জন্য। 11 বছর পর আসছে আপসহীন সিনেমা, যেটাতে নিপুণ অভিনয় করেছে। আপনারা সবাই জানেন নিপুণ কিন্তু আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল তখন কিন্তু সে খুব শেখ হাসিনাকে নিয়ে অনেক কিন্তু সে লাফাইছিল যে প্রধানমন্ত্রী সে চলচ্চিত্র জগতে নিয়ে আসতে চায়। হ্যাঁ, তো সে কিন্তু বুঝাইছে যে সে আওয়ামী লীগ করে। আমরা কিন্তু তখনই বলছিলাম যে ও কিন্তু সেজে থাকা আওয়ামী লীগ, ও কিন্তু বিএনপির লোক হতেই পারে, কিন্তু সেজে মানে এই যে সেজে থাকা এইটা কিন্তু সবচেয়ে বড় খারাপ বিষয়। আবার এমনও বেরোচ্ছে যে সে শেখ সেলিম এবং কি যেন এবং কামাল স্বরাষ্ট্রমন্ত্রী 2 জনের গার্লফ্রেন্ড ছিলেন। চিন্তা করেন, এদের জন্য আমার মনে হয়, আমি তো কোনো দল করি না, আমি সবসময় নিরপেক্ষ আলোচনা করার চেষ্টা করি। হয়তোবা আবেগবশত কোনো ভুল হইতে পারে, আবেগবশত হয়তো বা বিভ্রান্তির কারণে সোশ্যাল মিডিয়ায় কোনো ভুল হইতে পারে, কিন্তু কোনো রাজনৈতিক ক্ষমতা বলে আমি কখনোই কথা বলিনি এবং কোনো সুবিধা নেওয়ার কখনো কোনোদিন চেষ্টা করিনি নিজের ব্যক্তিগত। ভাই, আমি আপনাকে ইনবক্সে লিঙ্কটা দিয়েছি। তো এই যে নিপুণের মতো যারা, এরা দেখেছেন আপনারা চলচ্চিত্র জগতে যখন জায়েদ খানকে নিয়ে সে প্রচন্ড গুজব প্রচারণা করেছে। এইটা আমাদের চলচ্চিত্র হচ্ছে খুবই একটা গুরুত্বপূর্ণ সফট কর্নারের জায়গা। সেই জায়গাটা যেটা আমাদের বাংলাদেশের ইমেজটাকে সবার কাছে প্রেজেন্ট করে, সেই ইমেজের জায়গাটা সে চলচ্চিত্রের জায়গাটা সে পরিবেশটা পুরো অস্বাস্থ্যকর করে ফেলছিল। তো 8 পৃষ্ঠায় ওর ইয়াটা আছে। ও খালেদা জিয়ার নামে একটা, বেগম খালেদা জিয়ার নামে একটা সিনেমা তৈরি হয়েছে আপসহীন। আরেকটা হচ্ছে কি যেন আজকে দেখলাম উকিল নোটিশ করেছে যে এই সিনেমাটা চালানো যাবে না। এটা হচ্ছে মাদার অফ ডেমোক্রেসি, একটা সিনেমার ইয়া হয়েছে, নোট হয়েছে, নাম অ্যানলিস্টেড করা হয়েছে। ওইটা পরে উকিলরা বাধা দিয়েছে। আসলেই তো এত বড় একটা রাজনৈতিক দলের নেত্রীকে নিয়ে সিনেমা করবে, সেটা যদি অনুমতি ছাড়া করে, এটা খুবই মানে কি বলবো, বেয়াদবির মতো একটা বিষয়। হ্যাঁ ভাই, আপনাকে আমি ইনবক্সে দিয়েছি লিঙ্কটা। কেন যাচ্ছে না কেন ইনবক্সে?
তো যাই হোক, নিপুণের মতো যারা সুবিধাবাদী, আমি রিকোয়েস্ট করব কোনো দলেই যেন তাদেরকে জায়গা দেওয়া না হয়। প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ ডক্টর মোহাম্মদ ইউনূসের। দেশের ভেঙে পড়া অর্থনীতিকে ঢেলে সাজাতে অন্তর্বর্তী সরকারের কাছে ব্যবসায়ীরা 13 দফা সুপারিশ করেছেন। এছাড়া প্রাতিষ্ঠানিক সংস্কারের জন্য তড়িঘড়ি না করে প্রয়োজনীয় সময় নিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে আহ্বান জানান। ভালো খবর। 48 ঘন্টার মধ্যে দায়ীদেরকে গ্রেফতার করার নির্দেশ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের যুব ক্রিয়া এবং শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ। সজীব ভুঁইয়া বলেছেন, গণমাধ্যমে হামলার ঘটনা নিন্দনীয়। আপনারা জানেন কিছু গণমাধ্যমে প্রচুর পরিমাণে হামলা হয়েছে গণমাধ্যমে, এবং বিভিন্ন গণমাধ্যম বন্ধ করে দেওয়ার জন্য অনেকেই দাবি জানিয়েছেন, যেটা আসলে গণমাধ্যম বন্ধ করা কতটুকু যৌক্তিক সেটা আপনারাই ভালো জানেন। সাবেক 5 মন্ত্রী এমপির নামে 7 জনের দুর্নীতি তদন্তের দুদক। সেটা হচ্ছে শাহজাহান খান, মোস্তাফিজুর রহমান, ফিজার, অসীম কুমার উকিল, জান্নাত আরা হেনরি। বেসরকারি প্রতিষ্ঠানের সভাপতি অপসারণ, দায়িত্বে ডিসি ও ইউএনএ ভেঙে দেওয়া হবে কমিটি। ব্যর্থতার ইতিহাস বদলাতে চায় বাংলাদেশ, রাওয়ালপিন্ডি টেস্ট বলেছেন। সাবেক এমপি বদি গ্রেফতার, সাবেক মন্ত্রী দীপমণি 4 ও উপমন্ত্রী জয় 5 দিনের রিমান্ডে আছেন। নারী টি-20। আচ্ছা, ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্স হামলায় ভাঙচুর করেছেন এরা কারা? এদের ছবি সহ পত্রিকাতে 1 2 3 4 5 6 7 8 4 এটা 32 জনের ছবি সহ দেওয়া আছে। আমি পরে বিস্তারিত আলোচনা করব, আগে আমি শিরোনামগুলো পড়ে নিচ্ছি। প্রধান উপদেষ্টার কাছে ব্যবসায়ীদের 3টি দাবি: গ্যাস বিদ্যুৎ সরবরাহ, স্বাভাবিক আইন শৃঙ্খলা, পাচারের অর্থ ফেরত। পাচারের অর্থ আসলে কিভাবে যে ফেরত নিয়ে আসবে, এটা আমরা আজও পর্যন্ত কিন্তু কোনো কিছু দেখতে পাইনি, ভালো কোনো রেজাল্ট আমরা দেখিনি। তো ভবিষ্যতে যদি করা হয়, এটা হবে পৃথিবীর কয়েকটা আশ্চর্যের মধ্যে একটি আশ্চর্য সফলতা হবে যদি নিয়ে আসতে পারে। আচ্ছা ভাইজান, আমি আপনার জন্য অপেক্ষা করছি। এখনো ব্লগ খোলা হয়নি এবং লিংক আপনাকে আমি দিয়েছি। ও মাই গড, অতিরিক্ত ডিআইজির স্ত্রী 6,000 কোটি টাকার মালিক। বুঝতে পারছেন কার কথা বলছি? হারুনের কথা বলতেছে। হারুনের স্ত্রী 6,000 কোটি টাকার মালিক। আমি যেদিন এটা হচ্ছে পুলিশ সদর দপ্তরে অতিরিক্ত ডিআইজি পদে কর্মরত গাজী মোহাম্মদ মোজাম্মেল হক ও তার স্ত্রী ফারজানা মোজাম্মেলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা চেয়ে দুর্নীতি দমন কমিশন দুদক আবেদন করা হয়েছে। এটা হচ্ছে অতিরিক্ত ডিআইজি পদে কর্মরত গাজী, উনি হচ্ছে হারুনের উপরের পদে, হারুনের উপরে যেটা অতিরিক্ত ডিআইজি। সরি ভুল হয়েছে, হারুনেরটা তো আছেই। এটা হচ্ছে অতিরিক্ত ডিআইজি, ডিবি না। ওনার স্ত্রীর নামে 6,000 কোটি টাকা পাওয়া গেছে সন্ধান। চিন্তা করতে পারেন, একজনের মানে যারা এতদিন সরকার ক্ষমতায় ছিল, এর মধ্যে একজনের স্ত্রীর নামে 6,000 কোটি টাকা, আর বাকি বড় বড় লাঘব বল তো আছেই। সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী, বিশ্ব মিডিয়া হামলার খবর। আচ্ছা, বিলুপ্ত অর্থ আত্মসাতে ডাকে সাবেক ডিজি সহ 2 জনের বিরুদ্ধে মামলা। শিবলি সহ 8 জনের ব্যাংক হিসাব জব্দ। শেখ সেলিমের পরিবারের 91 ব্যাংক হিসাব তলব করেছেন। আচ্ছা, সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পয়েন্টে আসছে, সেটা হচ্ছে যে নারী অধিকার কমিশন চান নারী নেতারা
কি চায়? নারীদের বিভিন্ন বিষয়ে সমন্বিত কার্যক্রম গ্রহণের জন্য নারী অধিকার কমিশন গঠনের দাবি জানিয়েছেন দেশের বিভিন্ন নারী সংগঠন। এটা কিন্তু একটা চমৎকার কাজ হবে। এতদিন ধরে এই যে আমরা শুধু পুরুষের কাছে অধিকার চেয়ে দাবি জানিয়ে আসছি, কিন্তু আসলে নারীদের অধিকার যে নারীরাই প্রতিষ্ঠিত করবে বা করতে পারবে, এই বিষয়ে নারীদের যে আস্থা এবং বিশ্বাসের জায়গা, সেটা কিন্তু মানে শূন্যের দিকেই চলে গিয়েছিল। এখন নারীরা যে সংগঠনগুলো আবেদন করেছে বা দাবি করেছে, এটা অনেকটা ফলপ্রসূ হবে আমি মনে করি। দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করেন সেনাবাহিনীরা। এটা হচ্ছে বাংলাদেশ প্রতিদিনের। হাসিনা, রেহানা, জয় সহ সাবেক মন্ত্রীদের বিরুদ্ধে আরো মামলা হচ্ছে। আত্মগোপনে আছেন 14 দলের সেই নেতারা। আচ্ছা, স্বরাষ্ট্রমন্ত্রীর উপরে তেমন কোনো কিছু আমরা শুনতে পাচ্ছি না। স্বরাষ্ট্রমন্ত্রীকে কেন অ্যারেস্ট করা হচ্ছে না বা কেন এত লেট হচ্ছে বুঝতে পারছি না। যার ভুল সিদ্ধান্তে আজকে এত মানে বড় ধরনের হামলা বলতে পারি, জীবনের উপরে হামলা, কতগুলো অবুঝ প্রাণ শেষ হয়ে গেল, ওনাকে কেন অ্যারেস্ট করা হচ্ছে না? এটা আমাদের দর্শকদের পক্ষ থেকে জোর দাবি হতে পারে। আশরাফুল আলম খোকনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু। তাকসিমের তথ্য চেয়ে বিভিন্ন দপ্তরে দুদকের চিঠি। ডিবি হারুনে অবৈধ সম্পদের অনুসন্ধান। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবির সাবেক ডিআইজি হারুন রশিদের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশন। আচ্ছা, আগে কেন নামে নাই? আরো আগেও তো নামতে পারত। অভিযোগ অনুসন্ধানে মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশন। হারুনের তথ্য চেয়ে বিভিন্ন দপ্তরে চিঠি দিয়েছে সংস্থাটি। গতকাল দুদকের কার্যালয় থেকে বাংলাদেশ ব্যাংক, সাব রেজিস্ট্রার অফিস, পাসপোর্ট, নির্বাচন কমিশন সহ অর্ধশতাধিক প্রতিষ্ঠানে এই চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন দুদক। অর্ধশতাধিক। এতদিন দুদক কি করেছে? এদেশের জনগণ দেশে এবং দেশের বাইরে বসে দুর্নীতির প্রত্যেকটা সেক্টর নিয়ে কথা বলেছে, কিন্তু দুর্নীতি দমন কেন এতদিন চুপ ছিল? তাহলে কি দুর্নীতি দমন কমিশন স্বাধীন ছিল না? আচ্ছা, আমার যে ক্যাপশন, অন্তর্বর্তী সরকার বাংলাদেশে কতটা সফল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হতে পারবেন, এটা কি আপনারা আমাকে কমেন্ট করে একটু সহযোগিতা করবেন? আপনাদের মানে চিন্তা ভাবনা কি? আমি আরেকটা পত্রিকাতে দেখলাম যে বিএনপির মতো একটি শক্তিশালী দলও চাচ্ছেন যে ওনারা যেটুকু সময় দরকার সংস্কারের জন্য, তারা যেন সেটুকু সময় নিয়ে থাকেন। 25টি ব্যাংক, এটা হচ্ছে প্রথম আলো, 25টি ব্যাংক এবং 56টি প্রতিষ্ঠানের শেয়ার বিক্রিতে নিষেধাজ্ঞা দিয়েছেন। এস আলমের 6টা ব্যাংক আছে এখানে। দুর্বল স্বাস্থ্য খাতে অস্থিরতা, পুরনো উদ্যোক্তাদের হাতে ফিরল ন্যাশনাল ব্যাংক। সাকিবের চেয়ে বড় আশা নাজমুলের। প্রশাসনের স্বাভাবিক অবস্থায় ফিরতে সময় লাগবে। প্রশাসনের স্বাভাবিক অবস্থায় ফিরতে যদি সময় লাগে, তাহলে তো বিরাট ক্ষতি হয়ে যাবে দেশের। অন্তর্বর্তী সরকার গঠনের পর গত 2 সপ্তাহে যে জ্যেষ্ঠ সহকারী সচিব থেকে যুগ্ম সচিব পর্যন্ত 340 জন কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে। অবসর থেকে ফিরে 5 জন সাবেক অতিরিক্ত সচিবকে আগামী 2 বছরের জন্য জ্যেষ্ঠ সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। আচ্ছা, উপসচিব পদে পদোন্নতি পাওয়া অন্তত 50 জন কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অসদাচরণের অভিযোগ রয়েছে। 50 জন কর্মকর্তা। কথা ছিল টাকা পাঠানোর, বাড়ি এলো রহমানের লাশ। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে 5 আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। ওই দিন গাজীপুরে মাওনা চৌরাস্তায় ছাত্র জনতার সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক সংঘর্ষ হয়। এতে গুলিবিদ্ধ হয়ে মারা যান পোশাক কর্মী আব্দুর রহমান রহমত, 19 বছর বয়স। আব্দুর রহমানের বাড়ি বগুড়ার সারিয়াকান্দি উপজেলার যমুনা নদীর দুর্গম কাজলা ইউনিয়নের জামথল চরে।
তিনি ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার মৃত্যুতে থমকে গেছে পুরো পরিবার। চরম অনিশ্চয়তার মুখে পড়েছেন পরিবারের সদস্যরা। চিন্তা করে দেখেন, স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী ছিল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেই তিনি আন্দোলনে সক্রিয় ছিলেন। গত রোববার জামথল চরে তাদের জরাজীর্ণ বাড়ি উঠোনে দাঁড়িয়ে কথা হয় আল আমিনের সঙ্গে। ছোট ভাইয়ের সঙ্গে প্রসঙ্গ তুলতেই কান্না ভেঙে পড়েন আল আমিন। বলেন, 4 ভাইয়ের মধ্যে শৈশব থেকে দরিদ্রের সঙ্গে 4 ভাই বোনের মধ্যে শৈশবে থেকে দরিদ্রতার সঙ্গে লড়াই করে বড় হয়েছেন রহমান। লেখাপড়া শেষে ভালো একটা চাকরি করে সংসারে হাল ধরার স্বপ্ন ছিল তার, কিন্তু স্কুলের গণ্ডি পেরোনোর আগেই সেই স্বপ্ন ভেঙে চুরমার হয়। অভাবের তাড়নায় বন্ধ হয়ে যায় পড়াশোনা। দুর্গম চরাঞ্চলে বসে না থেকে কাজের খোঁজে 8 মাস আগে গাজীপুরে যান। সেখানে এস নিটওয়্যার নামের একটি পোশাক কারখানায় সুইং অপারেটর পদে কাজ নেন। প্রতি মাসে তার পাঠানো টাকায় সংসার চলত। 6 সদস্যদের পরিবারের খাবার জুটত। এইরকম কতগুলো পরিবার ভেঙে গেছে। পরিবার তাদের কর্মক্ষম মানুষগুলো হারিয়েছে। অন্তর্বর্তী সরকারের কাছে অনুরোধ থাকবে, এই ধরনের যারা এই যে জীবন হারিয়েছে অনাকাঙ্ক্ষিতভাবে সাধারণ মানুষ, তাদের দিকেও যেন নজর দেন এবং তাদের পরিবারের কথা চিন্তা করে তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। আমাকে শোনা যাচ্ছে? জি জি জি, শুনতে পাচ্ছি। হ্যাঁ, অনেক অনেক শুভকামনা আপনার জন্য মোফাজ্জল ইসলাম ভাই। আপনার নিয়মিত ভিডিওগুলো আমি দেখছি, আপনার আলোচনাগুলো খুবই মানে দেশের জন্য খুবই উপকারী। আপনার ভিডিওস গুলো দেখা হয় আমার। তো আজকে বর্তমানে আমরা এক সময় চেয়েছি যে সকল দুর্নীতির বিরুদ্ধে সবাই রুখে দাঁড়াক এবং দুর্নীতি মুক্ত একটি, চাঁদাবাজ মুক্ত একটি দেশ এবং রাষ্ট্র আমরা যেন উপহার দিতে পারি আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে। সেই চিন্তা থেকে কিন্তু আমরা সকলে আরো অনেক পিছন থেকে বলবো, অনেক আগে থেকেই কিন্তু আমরা আলোচনা করতাম বিভিন্ন দুর্নীতির বিষয় নিয়ে। বিভিন্ন জায়গায় মানে রন্ধে রন্ধে দুর্নীতি ছিল, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। কিন্তু হঠাৎ করে এক দফা হবে বা এত বড় একটা বিপ্লব হবে, এটার জন্য আমরা হয়তোবা প্রস্তুত ছিলাম না। ওই মুহূর্তটা অনেকেই পরিবেশের সাথে খাপ খাওয়াতে পারেনি এবং আমরা যারা সন্তানের চিন্তা করি, সন্তানের কাতরে অনেক ধরনের চিন্তা মাথায় আসছে। তো এখন এই মুহূর্তে আমাদের যেটা চিন্তা, সেটা হচ্ছে যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের আমাদের রাষ্ট্র নিয়ে বর্তমান এবং ভবিষ্যৎ পরিকল্পনা আমরা তেমন ভাবে এখনো জানি না বা পাইনি, তবে সংস্কার করার জন্য ওনারা সময় নিচ্ছেন। তো সেই সংস্কারের জন্য আসলে কতটুকু সময় লাগতে পারে এবং কিভাবে ওদের সফলতা আসতে পারে, এইটা আমি সংস্কার বলতে কি সবাই বুঝছে। দেখো, তোমাদেরকে আমি ঠিক বলেছিলাম যে শেখ হাসিনা সরকার 6 মাসের ভিতরে পতন হবে। আমার ভিডিও আছে যখন কিনা যা বলেছেন আমি তাই সত্যি মিলাতে পেরেছি। হ্যাঁ, এবং আরো যেটা হবে, এই সরকারের যতই তোমার আজকে দেখলাম যে তারেক রহমানকে কয়েকটা মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, যত কিছুই দেখ না কেন এই সরকার চায় না তারেক রহমান দ্রুত বাংলাদেশে আসুক। এটা হচ্ছে বাস্তবতা, এটা আমি নিশ্চিত এই বিষয়ে। আরেকটা বিষয় হচ্ছে বর্তমানে বাংলাদেশে যে ভিজিলান্টি গভর্নমেন্ট চলছে, সাধারণ এই সকল সমন্বয়কারীর ভিতরে যারা কেন্দ্রে একেবারে অনেকটা তাদের নির্ভর সরকার এটা, এবং তারাই সবকিছু নিয়ন্ত্রণ করছে। এখানে সমন্বয়কারী বলতে সমন্বয়কারীতে যারা গুরু, যেমন আসিফ নজরুল ভাই, আমি আজকে একটা প্রশ্ন রেখেছি এই আপনার এই কথাটাকে কেন্দ্র করে। আমি পত্রিকাতে আজকে পেয়েছি, সার্জিস বলেছে যে পরবর্তী সরকারের অন্তর্বর্তী সরকার যদি তাদের কথার বাইরে কোনো কাজ করে তাহলে এই সরকারকে চাপে রাখা হবে। এটা আমি আজকের খবরে চাপে রাখা বলতে কি বুঝো? চাপে রাখা বলতে ব্ল্যাকমেইলিং। তাহলে সরকার তো স্বাধীন না, অন্তর্বর্তী সরকার না, মোটেই না। রাষ্ট্র পরিচালনা এবং সংস্কারের বিশেষ করে যতদিন পর্যন্ত তোমার একটা সেকেন্ড সরি, যতক্ষণ পর্যন্ত
ডক্টর আসিফ নজরুল থাকবেন এই লিস্টে, বা যতক্ষণ পর্যন্ত আমার নাহিদ থাকবে, ওই আরেক আসিফ মাহতাব ও থাকবে, ততক্ষণ পর্যন্ত এই সরকারকে কেউ স্বাধীন বললে সে মানে গভর্নমেন্ট বা অ্যাডমিনিস্ট্রেশন সম্বন্ধে তার কোনো আইডিয়া নেই। আচ্ছা, আমি দুইটা টিকা সংক্ষেপে পড়ে শোনাচ্ছি আপনার সহযোগিতার জন্য। সেটা হচ্ছে ভিডিও বার্তায় তারেক রহমান বলেছেন, গণ অভ্যুত্থানের, এটা হচ্ছে আপনার কালের কণ্ঠের শেষের পৃষ্ঠার টিকা, গণ অভ্যুত্থানের সাফল্য নস্যাতে ষড়যন্ত্র চলছে। ঐতিহাসিক গণ অভ্যুত্থানের সাফল্য ও উদ্দেশ্য নস্যাৎ করে দিতে সুপরিকল্পিত ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গতকাল মঙ্গলবার যুক্তরাজ্য থেকে ভিডিও বার্তায় তিনি এই কথা বলেন। তারেক রহমান বলেন, রাষ্ট্র সংস্কারের পথ ধরে অন্তর্বর্তী সরকার যথাসময়ে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করবে। সেই নির্বাচনে জনগণের রায় পেতে জনগণের মন জয় করুন, জনগণের বিশ্বাস এবং ভালোবাসা অর্জন করুন, জনগণের সুখে দুঃখে তাদের সঙ্গে থাকুন। ধর্ম, বর্ণ, পরিচয়ের কারণে কেউ যাতে অনিরাপদ বোধ না করে। দায়িত্বশীল এবং জনপ্রিয় দল বিএনপির একজন নেতা কর্মী সমর্থক হিসেবে সেটি নিশ্চিত করুন। আর সমন্বয়ক সার্জিক আলম বলেছেন, কোনো ভুল ত্রুটি হলে অন্তর্বর্তী সরকারকেও চাপে রাখা হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিক আলম গতকাল মঙ্গলবার বলেছেন, ভুল ত্রুটি হলে অন্তর্বর্তী সরকারকেও চাপে রাখা হবে। রাজধানীর নিটোরে পঙ্গু হাসপাতাল নামে অপরিচিত চিকিৎসাধীন আন্দোলনে আহত 140 জনের অবস্থা দেখার পর এ কথা বলেন তিনি। সার্জিস আলম সাংবাদিকদের বলেন, অন্তর্বর্তী সরকারের প্রতি জনগণের আস্থা বজায় রাখতে ছাত্ররা প্রেসার গ্রুপ হিসেবে কাজ করবে। তাদের ভুলগুলো চোখে আঙ্গুল দিয়ে দেখানো হবে যেন তারা জনগণের প্রতি তাদের দায়িত্ব পালন করে। সার্জিস আলম বলেন, অন্তর্বর্তী সরকারের জনগণের প্রতি দায়বদ্ধতা রয়েছে। জনগণ অনেক প্রত্যাশা নিয়ে তাদের দায়িত্ব দিয়েছে, তারা যেন দায়িত্বের পালন করে। তো এখানে কিন্তু খুব কঠিন ভাবে বলা হয়েছে। এখানে দেখো, প্রেসার তৈরি করা হবে। যে জিনিসটা ভেরি সিম্পল, সমন্বয়কারীরা যদি একটা প্রেসার গ্রুপ হয়, প্রেসার গ্রুপ তো একটা ভেগ টার্ম। সমন্বয়কারীরা রাজনৈতিক দলের মতো করে কাজ করছে। প্রেসার গ্রুপ একটা সার্টেন ইস্যুতে প্রেসার দেয়। প্রেসার গ্রুপ ডাজন্ট মিন যে সব বিষয়ে তারা কথা বলবে, যে তোমার এখানে ডালের দাম কত, চাইলের দাম কত, এটা নিয়ে তারা 24 আওয়ার্স কথা বলবে। এটা ননসেন্স। সুতরাং এরা থাকস এবং বিশেষ করে আমি বলছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কারীরা, এদের ভেতরে এরা আসলে মূলত থাকস, গুন্ডামি করছে। সুতরাং এরা ছাত্ররা, আমরা সবাই শেখ হাসিনার পতন চেয়েছি। শেখ হাসিনা বাংলাদেশে চরম ফ্যাসিবাদ কায়েম করেছিল, এবং আমি শেখ হাসিনা পতনের সময় আন্দোলনে আমি সাপের মাথায় চুমো দিতে রাজি আছি, দিস ইজ মি, এবং এটি হচ্ছে পলিটিক্স। কিন্তু পরবর্তীতে তখন তাদেরকে ধরবো। তোমার কথা শোনা যাচ্ছে না, মিউট হয়ে গেছে। ওই মানসিকতা থেকেই কিন্তু ওরা এত জনবল পেয়েছে, মানুষের সাপোর্ট পেয়েছে। অ্যাবসলিউটলি। এখন তারা যেহেতু সরকারে গেছে, এখন তারা সরকারে আছে, অস্বীকার করার কোনো উপায় নেই যে তারা সরকারে গেছে, এবং আমি সবসময় অ্যান্টি এস্টাবলিশমেন্ট। যেহেতু সরকারে গেছে, সুতরাং তারা এখন সাবজেক্ট টু ক্রিটিসিজম, সিভিয়ার ক্রিটিসিজম, এবং তাদেরকে আউট করতে হবে। একই কথা প্রযোজ্য আসিফ নজরুল ভাই আমার ডিপার্টমেন্টের বড় ভাই। যখন আমি ওনার সঙ্গে গল্প করবো, আড্ডা মারবো, দ্যাটস ডিফারেন্ট। যখন আপনি সরকারে, তখন আপনাকে আমি তীব্র সমালোচনার মুখে রাখবো। এটা হচ্ছে আমি। ইভেন তুমি যদি শ্রুতি কালকে সরকার যাও, তোমার সমালোচনা করবো, দিস ইজ মি। সুতরাং আসিফ নজরুল উনি এই সমন্বয়কারীদের শুধু যে আমি বলবো মানে মূল হোতা তা নয়, উনি দালাল ওনাদের। সুতরাং উনি যতক্ষণ এই দালাল যতক্ষণ ক্ষমতায় থাকবেন, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশে কোনো সুষ্ঠু নির্বাচন বা শক্তিশালী বিরোধী দল হবে না। আমি আওয়ামী লীগকে পুনর্গঠনের 100% পক্ষে, এবং তার জন্য যতখানি কাজ করা দরকার আমি করবো, আজকেও করছি। আজকে ঘন্টাখানেকের ভিতরে ছাত্রলীগের অনেক নেতারা জয়েন করবে আমার লাইভে, তুমিও সময় পেলে এসো। সুতরাং এই প্রোগ্রামের মূল কারণ হচ্ছে আমি ছাত্রলীগকে যারা রিফর্ম করতে চায়, যুবলীগকে যারা রিফর্ম করতে চায়, আওয়ামী লীগকে যারা রিফর্ম করতে চায়, আমি তাদের পক্ষে 100%। এবং আপনি চাচ্ছেন যে সবগুলো দল, পুরনো যারা মানে ভাইরাস ছিল আর কি, যাদের জন্য বদনাম হয়েছে দল, তাদেরকে বাদ দিয়ে নতুন যারা ভালো এবং নীতিবান তাদেরকে নিয়ে দল গঠন করুক এবং নির্বাচনে আসুক। অবশ্যই। এমনকি সেটা বিএনপির জন্য প্রযোজ্য, জামাতের জন্য প্রযোজ্য।
জামাত তো আচ্ছা অনেকটা রিফর্ম হয়েছেই, কারণ জামাতের অনেক নেতাকে ফাঁসি দিয়ে দেওয়া হয়েছে। আর কি রিফর্ম? 15 বছর শেখ হাসিনা তাদেরকে দমন নিপন করেছে। সুতরাং তাদের ভিতরে এখন যদি আমাকে বলে জামাতের ধরো পলিটিক্স অনেক, আমি জামাতকে আইডিওলজিকে একদম পছন্দ করি না, তুমি সেটা জানো, একদম না। কিন্তু জামাতের রাজনীতি করার অধিকার নেই? অবশ্যই আছে। ঠিক একইভাবে আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার নেই? তুমি মানে কেউ যদি মনে করে বাংলাদেশে আওয়ামী লীগকে, ছাত্রলীগকে, যুবলীগকে একেবারে নিঃশেষ করে দেবে, সে মার পেটে বসবাস করে। যদি যদি তাহলে কিন্তু আরেকটা প্রশ্ন আসে, আপনি যেহেতু ভালো একটা মানে খুব অসাধারণ একটি চিন্তা করেছেন, তাহলে কিন্তু আরেকটা প্রশ্ন আসে থেকে যায় যে তাহলে অতীতের ছোট ছোট কিছু ভুল যেন ওরা সংশোধন করে আসে এবং ভবিষ্যতে এগুলো না করে, এই বিষয়ে একটু ব্রিফিং দেন। ফর এক্সাম্পল দেখো, আমাদের আবেগ নিয়ে রাজনীতি করা হয়। এই আবেগ নির্ভর রাজনীতিকে আমাদের সাবধান থাকতে হবে। আবেগে কোন স্থানে, যেমন আমরা শেখ হাসিনাকে কিছু বললেই জনগণের মানুষ, গণতন্ত্রের মানুষ কন্যা, বঙ্গবন্ধু কন্যা ইত্যাদি ইত্যাদি টাইটেল দিয়ে তারপরে ওনার সম্বন্ধে কথা বলতাম। ঠিক একই কথা বেশি সৌজন্যতা দেখানো হয় ব্যাপারে। কিন্তু আওয়ামী লীগ তো এখন বলছে না, কারণ আওয়ামী লীগ এটা থেকে বেরিয়ে গেছে, শেখ হাসিনা তো দেশেই নাই। কিন্তু এখনো তো তার মানে তারেক রহমান তারুণ্য আমার বন্ধু, আমার ও কিন্তু 2 বার ফেল করে আমার বন্ধু, যাই হোক এনিওয়ে। তারপরেও তারেক আমার দাড়ি যদি পেকে চায় তাহলে তো ওর মাথার চান্দি পেকে গেছে অনেক আগে। এখন যদি তোমরা তাকে বলো তারুণ্যের অহংকার, তাহলে বিষ খেয়ে মরা উচিত। তাহলে আমরা খুশি অবশ্য, খুশি মানে আমাদেরকে তরুণ বললে আমরা খুশি হব। যাক এনিওয়ে, তারপরে তোমার এখনো খালেদা জিয়াকে বলা হচ্ছে দেশ নেত্রী, এখনো স্টিল। তাহলে এখনো আমরা দেখছি যে বিএনপির অফিসে তোমার ছবি টাঙিয়ে রাখা হয় নেতাদের। ইভেন কি জিয়া রহমানের ছবি টাঙানো উচিত না ইভেন, কারণ হচ্ছে এটা একটা পার্টি। জিয়া রহমান নিজেই বলেছেন ব্যক্তি থেকে দল বড়, দল থেকে দেশ বড়। তাই যদি হয়ে থাকে তাহলে ব্যক্তি পূজা থেকে বেরিয়ে আসতে হবে। শামীম ওসমান যেমন শেখ হাসিনাকে বানিয়েছে তার মা, আমাদের ভালোবাসার মানুষ কাদের সিদ্দিকী মুক্তিযোদ্ধা, ওনাকে আমি প্রচন্ড ভালোবাসি, উনিও এখনো শেখ হাসিনাকে আমার বোন, এত কিছু উনি যদিও তাকে বকা দেন, তারপরেও বোন, এবং বঙ্গবন্ধু এখনো তার পিতা, এবং এখনো উনি জাতির পিতা টার্মটা ইউজ করেন। আমার হিসাবে জাতির পিতা একজন নয়, আমি বারবার বলেছি বঙ্গবন্ধু আমাদের অবশ্যই ওয়ান অফ দ্য জাতির পিতা, অবশ্যই, নো ডাউট। এবং এরপরে জিয়াউর রহমান আমাদের একজন জাতির পিতা, ভাসানী, শেরে বাংলা, সোহরাওয়ার্দী, এনারা সবাই আমাদের পিতা। এনাদের একজনকে ছাড়া ডমিনো ইফেক্ট, তুমি একজনকে ছাড়া আরেকজনকে তুমি পাবে না, ইটস ইম্পসিবল, একেবারে ইম্পসিবল। তুমি ভাসানী ছাড়া তুমি আওয়ামী লীগ চিন্তাই করতে পারো না। তুমি আমি আত্মজীবনীতে পড়েছি ভাসানী, মাওলানা ভাসানীকে বঙ্গবন্ধু নিজে ওনাকে যখন বললেন যে আমি আওয়ামী লীগ মুসলিম লীগ গড়ব, আপনি আমার সঙ্গে থাকেন, উনি কিন্তু অনায়াসে ওনার সঙ্গে সেই থেকে প্রতিটা গ্রামে গ্রামে, প্রতিটা এলাকায় ঘুরে ঘুরে পায়ে হেঁটে দল তৈরি করেছেন। হ্যাঁ, ভাসানী তো ওনাকে তুমি সব জায়গায় ওনার সঙ্গে ছিলেন। ভাসানী আওয়ামী লীগকে সৃষ্টি করেছেন, ভাষা আন্দোলন সৃষ্টি করেছেন। আচ্ছা, তুমি যদি বলো মুজিব ছাড়া 7ই মার্চ সম্ভব না, তুমি যদি বলো, তাহলে আমার কথা হচ্ছে সোহরাওয়ার্দী ছাড়া মুজিব সম্ভব না। তাহলে এখন তুমি শেরে বাংলা ছাড়া লাহোর প্রস্তাব সম্ভব না। তাহলে তুমি কিভাবে ওনাদেরকে বলেন মুজিব, আমাদের জিয়াউর রহমান ছাড়া তুমি 26শে মার্চ সে ভাষণ দেওয়া সম্ভব? ইমাজিন। সুতরাং আমাদের প্রত্যেকটা নেতাকে ডিউ রেসপেক্ট করতে হবে, ডিউ রেসপেক্ট। তার মানে আপনার কথা সারমর্ম হচ্ছে সম্মানের জায়গায় সম্মান থাকবে, কিন্তু আমরা একদম পূজনীয় জায়গায় নিয়ে যাচ্ছি অতীতের মাধ্যমে। এবং এইটা অতীতের দলের জন্য, মানে প্রত্যেকটা দলের জন্য এটাই সবচেয়ে ভয়ঙ্কর বিপদ ডেকে নিয়ে আসছে। তুমি দল নিষেধ করবা কেন? তুমি দল কেন নিষেধ করবা? দল নিষেধ প্রশ্ন করতে পারে না। আমি ছাত্রলীগ হিসেবে লজ্জিত হবো কেন? ছাত্রলীগ সবাই গুন্ডামি করেছে নাকি? মোটেই না। এটা তো সিক্রেট টেররিস্ট গ্রুপ না যে এটা ছোট্ট একটা টেররিস্ট গ্রুপ, ইটস নট দ্যাট। এটা হচ্ছে একটা বিশাল। হ্যালো, যান্ত্রিক ত্রুটির কারণে বোধহয় সমস্যা হয়েছে। অনেকেই 15ই আগস্ট নিয়ে একটি প্রশ্ন ঘুরছে অনেকের মনের ভিতরে, যেটা হচ্ছে যে 15 রান্না করতেছিলেন, সরি আমার লাইনটা কেটে গিয়েছিল, বলছিলাম
আমি আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করব, সেটা হচ্ছে বাংলাদেশে অনেক কোটি মানুষের হৃদয়ে একটি প্রশ্ন, সেটা হচ্ছে 15ই অগাস্ট শোক দিবস, যেটা প্রতি বছর জাতীয়ভাবে এই শোক দিবস পালিত হতো। এই বছর যেটা হয়েছে একদম সম্পূর্ণ ব্যতিক্রম, মানে যারা শুধু রাস্তা দিয়ে হেঁটে গেছে পথচারী তাদেরকেও ধরে ধরে দড়ি দিয়ে বাঁধা হয়েছে, এবং একটা ছাত্র বলেই ফেলছে দূরে থেকে দেখি আমার বাবাকে কান ধরে উঠবোস করানো হচ্ছে, আমি মার কাছে কি জবাব দেব। আমি বলছি না তারা ভালো করেছে মন্দ করেছে, আমি সেদিকে যাচ্ছি না। আমি যাব, মানুষের যেটা প্রশ্ন আমি সেটা আমি বলতেছি, সেটা বলবো হচ্ছে যেটা এটা অন্যায় করেছে। আসিফ নজরুল যেটা বলেছেন যে পচা লাশের গন্ধ ছাত্রদের পেরিয়ে আমরা শোক দিবস পালন করতে যাব না বঙ্গবন্ধুর বাড়িতে, মানে এটা এরকম একটা পোস্ট উনি দিয়েছেন। ঠিক আছে, ওনার যুক্তি আছে, এতগুলা মানুষ মারা গেছে, তাদের এর জন্য কি শোক এর দেখে জন্য কি এর আরেকজন জন্য কি শেখ বঙ্গবন্ধুর মুজিবুর শোক রহমান দায়ী? পালন করতে যাবে না। না, এর হ্যাঁ, জন্য কি শেখ আমি মুজিবুর একটু রহমান শেষ দায়ী? করি, আমি একটু শেষ করি। সেটা হচ্ছে ঠিক আছে যাব না, কিন্তু ছাত্রছাত্রীরা যেই কাজটা করেছে, যে ওরা মাইক লাগিয়ে আহ, 2টা না অনেকগুলো মাইক লাগিয়ে ওরা ডানা কাটা পরি, লুঙ্গি ডান্স, আরো অনেকগুলা দুষ্টু কোকিল এই ধরনের গান গেয়ে ওরা নৃত্য করেছে। ঠিক আছে, ওরা যেটা করেছে এটা প্রতিশোধ পরায়ণ হোক বা যেভাবে করেছে, কিন্তু ওরা কি পারতো না সেই দিনটা বঙ্গবন্ধু শোক পালন না করুক, কিন্তু ওরা ছাত্রদেরকে নিয়েও তো শোক পালন করতে পারতো, কিন্তু সেদিন তারা নৃত্য করলো কেন? এইটা নিয়ে আপনার কিছু আচ্ছা মন্তব্য? শোনো, যারা আন্দোলন করেছে আর যারা আন্দোলন করেছে এটা সবাই তো সমন্বয়কারী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কারী না যারা আন্দোলন করেছে। হ্যাঁ, বাইরেরও আছে। 99% বাইরের, 99% বাইরে। তো আমি কি সমন্বয়কারী নাকি? তুমি কি না, সমন্বয়কারী? অনেকই বাইরে। সুতরাং যারা আন্দোলন করেছে, এখানে অনেকে আন্দোলন করেছে, আমরা সবাই আন্দোলন করেছি, এর অর্থ কি এই আমরা সমন্বয়কারী? নো। কিন্তু যখন তুমি মানে ফুসে উঠেছে কিসের বিরুদ্ধে? বিশেষ করে ফুসে উঠেছে আমরা শেখ হাসিনার স্বৈরাচারিতার বিরুদ্ধে। এবং শেখ হাসিনা যে কাজটা করতেন সেটা হচ্ছে উনি ওনার মানে শেখ মুজিবুর রহমানের স্মৃতিকে ব্যবহার করতেন। দিস ইজ দ্য প্রবলেম। যে সিম্পেথি। যেমন ধরো যারা মৌলবাদী ধার্মিক তারা কিন্তু কিছু হলেই তোমাকে ট্যাগ দিবে, তুমি নাস্তিক, তুমি মুরতাদ, তুমি কাফের, তুমি হ্যান ত্যান, মানে তারা হচ্ছে ইসলামের ধারক ভাব। ঠিক একইভাবে তোমার শেখ মুজিবুর রহমানের মেয়ে, বঙ্গবন্ধুর মেয়ে শেখ হাসিনাও যেন বঙ্গবন্ধুর ফ্র্যাঞ্চাইজি হয়ে গেছে, উনি বঙ্গবন্ধুর ফ্র্যাঞ্চাইজ নিয়ে নিয়েছেন। কিন্তু শেখ মুজিবুর রহমানের ব্যক্তি, কিন্তু শেখ মুজিবুর রহমানের ব্যক্তি আর সাধারণ মানুষের থাকে না। ইভেন আমি যে একজন সাধারণ মানুষ, আমাকে অনেকে বলে মুফাসসির ভাই আপনি আর আপনার পরিবারের নাই, আপনার উপর আমাদের দাবি আছে। আমাকে বলো, তোমরাই বলো। তা আমার কথা হচ্ছে যে আমি যখন একটা সাধারণ মানুষ আমি কথা বলতে পারি, শেখ মুজিবুর রহমান আর শেখ হাসিনার একার পিতা নন, তাহলে শেখ হাসিনা যখন শোনো, যখন কিনা বারবার কিছু বললেই আমার পিতা কান্না শুরু হয়ে যায়, তখন মানুষ কি জানো, মানুষ রাগে ফেটে যায়। রাগে ফেটে তখন কি করে, মানে কি আমি তো বলেছি থেকে সরে যায়। আমিও তো বলেছি তুমি কি বলে শেখ মুজিবুর রহমানের পোস্টার যেখানে ছিল। কারণ কি, আমরা বোঝাতে চেয়েছি সকল ক্ষমতার উৎস মানুষ, এবং আমরা বোঝাতে চেয়েছি যে আমরা সবাই রাজা, এই রাজার রাজত্বে, নইলে আমরা রাজার সাথে চলবো কি শর্তে। সুতরাং এইটা আমরা প্রমাণ করেছি যে আমরা কোন অবস্থাতেই কাউকে আমরা ভগবান হিসেবে মানতে রাজি না। সুতরাং শেখ মুজিবুর রহমানও আমাদের কাছে ভগবান না, উনি আমাদের বিশাল নেতা, ব্যক্তিত্ব। ওনার বলছিল না? অবশ্যই বলছিল। জিয়াউর রহমানের বলছিল না? ভাসানী বলছিল না? আমার সামনে বললে তো লজ্জা পেতে হবে তাদেরকে। প্রত্যেকটা নেতার ভুল ছিল। সুতরাং কথা হচ্ছে ইভেন বড় বড় ইসলামিক স্কলার অ্যাগ্রি করেন যে অনেক অনেক বড় বড় ইসলামিক ব্যক্তিত্বের ভুল ছিল। সুতরাং কথা হচ্ছে আমরা রাগের মাথায় যেটা করেছিলাম শেখ হাসিনাকে বোঝাতে, যে দেখো আমরা তোমাকেও মানে তোমার তুমি যেসব আবেগ ব্যবহার করে আমাদেরকে অ্যাবিউজ করো সেটাকেও আমরা ধ্বংস করার ক্ষমতা রাখি। এবং বঙ্গবন্ধুর অপমানের জন্য শেখ হাসিনা নাম্বার 1 দায়ী। কিন্তু যেটা উচিত ছিল, মানে শ্রুতি, আসিফ ভাই তো আমারও 3 বছরের সিনিয়র। আসিফ ভাই তো আর সমন্বয়ক না, যদিও পর্দার আড়ালে ইয়েস। আসিফ ভাই তো আর তোমার শিশু না, টিনেজার না। ওনার বলা উচিত ছিল যে এই শোকটা কিসের, শোকটা কিসের। আমরা ধরো 2 সাইড থেকে শোকটা দেখি, 2-3 সাইড থেকে। একটা হচ্ছে বঙ্গবন্ধু আমাদের ওয়ান অফ দ্য ফাদার্স জাতির, ওনাকে হত্যা করা হয়েছে, এটা আমাদের জন্য অবশ্যই দুঃখের ব্যাপার।
এমনকি ভাসানী নিজে চোখের জল ফেলেছেন, যদিও উনি বলেছেন একদিকে জালেমের পতন হয়েছে, আবার উনি দরজা বন্ধ করে মুজিব বলে কেঁদেছেন। সবাই সাক্ষী যারা ওই সময় ছিলেন। এক। দ্বিতীয়ত হচ্ছে, যখন তোমার পিতাও যদি ভুল করে, তোমার সন্তান যদি ভুল করে, তোমার সন্তান যদি কোনো ক্রাইম করে, হত্যাকাণ্ড ঘটায়, তুমি নিজে যদি নীতিবান বাবা হও, তুমি তোমার সন্তানকে পুলিশের কাছে সোপর্দ করবে এবং করে তুমি কাঁদবে। সুতরাং সেই হিসাবে শেখ মুজিবুর রহমান যদি বাকশাল করে থাকেন, এবং বাকশাল করার কারণে আমরা তাকে স্বৈরাচার হিসেবে দেখেছিলাম ৭৫-এ, এবং তখন তার পতনটা আমাদের জন্য দুঃখজনক যেভাবেই হোক, যে এই অবস্থা কেন হতে হলো। আমাদের ভালোবাসার মানুষ, যার জন্য আমরা এত কিছু করেছি, যাকে এত ভালোবেসেছি, তার পরিণতি এরকম হবে কেন? এটা একটা দুঃখ নাম্বার ওয়ান। জাতির জন্য দুঃখ, জাতির জন্য দুঃখ যে আজকে জাতি এই দিনটা দেখতে হচ্ছে, আমরা দেখতে বাধ্য হচ্ছি, সেটা রাইট কারণে হোক আর রং কারণে হোক। আমার আব্বা একটা কথা বলতেন, আমার আব্বা যখন তোমার বঙ্গবন্ধু প্রথম সরকার প্রধান হলেন, আমার আব্বা বলেছিলেন হায় বঙ্গবন্ধু, কারণ আমার আব্বা ছাত্রলীগ করতেন। আমার আব্বা খুব দুঃখ পেয়েছিলেন, আব্বা বলেছিলেন যে এখন বঙ্গবন্ধুর পতন করবে ওরা। তো আলটিমেটলি বঙ্গবন্ধুর পাশে তো কেউ ছিল না। বঙ্গবন্ধু হ্যাড নো চয়েস, উনি বিপদে পড়ে গিয়েছিলেন। উনি এর থেকে বেরোনোর উপায় দেখছিলেন না, কারণ উনি অ্যাডমিনিস্ট্রেশন হিসেবে খুব একটা ভালো ছিলেন না। উনি বিপ্লবী নেতা, বিপ্লবীরা কখনো অ্যাডমিনিস্ট্রেশন ভালো হয় না। আমি একজন বিপ্লবী শ্রুতি, আমাকে দিয়ে তুমি কখনো মন্ত্রী বানাতে পারবে না, ইটস ইম্পসিবল। আমাকে তো মন্ত্রিত্ব হবে না, কারণ কি আমাকে তুমি মন্ত্রী বানাবে, আজকে যদি আমি এই সমন্বয় এই উপদেষ্টা মন্ত্রীতে থাকতাম, আমি মিটিংয়ে আমি কি বলতাম জানো? ডক্টর ইউনূস, আপনি যদি আপনার স্বরাষ্ট্র উপদেষ্টা দিয়ে দেশ যদি কন্ট্রোল করতে না পারেন, রিজাইন করেন, একদম 100%। এই সব স্টেট ফরওয়ার্ড হতেন আর কি, স্টেট ফরওয়ার্ড বিপ্লবী দিয়ে সরকার হয় না। সুতরাং সব দিক থেকে 15ই আগস্ট আমাদের জন্য দুঃখের বিষয়। ইভেন আমি একটা কথা বলে দিচ্ছি, ডালিম ভাই আমার কাজিন, ইউ নো দিস, আমার সেকেন্ড কাজিন। আমি বলছি, যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছিলেন, মানে জড়িত এই পেছনে, তারা কেউ এই বিষয়টাতে হ্যাপি না, কেউ না। তারা বলেন যে আমরা বাধ্য হয়েছিলাম, এই কথাটা বলেন। সুতরাং এটা জাতির জন্য দুঃখ, শোক দিবস না কেন, এটা ইয়া ভাইয়ের বলা উচিত ছিল, আসিফ ভাইয়ের। ওনার সে সাহস নেই, কারণ উনি বাটপার, উনি উনি বাটপার ধরনের মানুষ। সারা জীবন উনি বাটপারি করেছেন, সারা জীবন উনি মিথ্যাচার করেছেন। উনি শেখ মুজিবুর রহমানের আত্মজীবনী পড়ে উনি কেঁদেছেন টেলিভিশনে। আচ্ছা হ্যাঁ, এই ভিডিওটা আমি দেখেছি, উনি যে ওনাকে অনেক মহান নেতা হিসেবে স্বীকৃতি দিয়েছেন নিজের মন থেকে এবং কেঁদেছেন। এবং সার্জিস, সেও ছাত্রলীগের নেতা ছিল এবং সে বঙ্গবন্ধুকে নিয়ে অনেক ভালো ভালো স্পিচ দিয়েছেন অনলাইনে। তারপরে সে হয়তোবা ছাত্রলীগ থেকে কোনো কষ্ট পেয়েছে কিনা, বা তার কি কারণে সে আবার আইডিওলজি, একটা হচ্ছে পলিটিক্যাল আইডিওলজি, একটা হচ্ছে তোমার রিলিজিয়াস আইডিওলজি। হ্যাঁ, আমাদের আওয়ামী লীগে অনেক রাজাকার আছে না, বিএনপিতে অনেক রাজাকার আছে, তাই না? কিন্তু কথা হচ্ছে তার রাজাকারী চরিত্র একটা আলাদা এবং তার পলিটিক্যাল আইডেন্টিটি একটা। সে যখন ছাত্রলীগ করতো তখনও সে ব্রেইন ওয়াশ ছিল তোমার হিজবুত তাহরির দ্বারা। হি ওয়াজ বিং ব্রেইন ওয়াশড। ঢাকা ইউনিভার্সিটির ছাত্র তোমার হিজবুত তাহরি আছে, ঢাকা ইউনিভার্সিটির ছাত্র শিবির আছে, ঢাকা ইউনিভার্সিটির ছাত্র বিএনপি আছে, ঢাকা ইউনিভার্সিটির ছাত্রলীগ আছে। কিন্তু যখন তুমি বলবা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুমি কে, ফার্স্ট অফ অল তুমি সমন্বয়কারী, হ্যাঁ, সমন্বয়কারী যখন তুমি হয়েছে, তোমার একটা আইডিওলজি আছে, রাইট? একটা ডিফল্ট আইডিওলজি। সেটা কি? তুমি বাংলাদেশে শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ছাত্র রাজনীতি চাও না, ডিফল্ট রাজনীতি। এবং তুমি কি চাও? আজকে ধরো ছাত্রলীগ বন্ধ, ছাত্র দল বন্ধ হয়ে গেছে ঢাকা ইউনিভার্সিটিতে, তুমি সমন্বয়কারী, তুমি দাবি আদায় করলে কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো ছাত্র রাজনীতি হবে না, তুমি তো নেতা হয়ে গেলা, তুমি নেতা হয়ে গেলা। সো বাই ডিফল্ট তুমি নেতা, এবং তোমার সরকার গভর্নমেন্টে, রাইট? তোমার রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্টে, ইউ আর পার্ট অফ দ্য সরকার। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় যখন পার্ট অফ সরকার হবে, তুমি ফ্যাসিজমের রাস্তা ওপেন করছো। সুতরাং সার্জিস ছাত্রলীগ করতো, তার কি এমন হতো? নো, তাহলে এখানে দুইটা প্রশ্ন আসে যে সমন্বয়কারীদের মধ্যে তাহলে তাদের যে রাজনৈতিক যে জ্ঞান, নিরপেক্ষ জ্ঞান, যেটা মানে একপাক্ষিক যে জ্ঞান দিয়ে কিন্তু রাজনীতি হয় না, উভয় পাক্ষিক জ্ঞান দরকার আছে, নলেজ দরকার আছে, যেটা যেমন অনেক রাজনীতিবিদের মধ্যেই ছিল বা আছে। এখন চুরি করুক আর ভালো থাকুক, কিন্তু এখন যে সমন্বয়কারীদের যে বৈষম্যহীন আন্দোলন, যে রাষ্ট্র থেকে বৈষম্য দূর করবে, এটা খুব ভালো চিন্তা। দুর্নীতি মুক্ত করবে, এটাও খুব ভালো চিন্তা। 18 কোটি মানুষ এই আশাই ছিল এত বছর।
কিন্তু তাদের তো রাজনৈতিক দীক্ষা সেরকম ভাবে নেই। বৈষম্য এইভাবে দূর হয় না। বৈষম্য দূর করার তুমি কে? আর দ্বিতীয়ত হচ্ছে তুমি বৈষম্য দূর করবে, তুমি বৈষম্য কি জানো? এবং বৈষম্য দূর করতে হলে তোমার বিরোধী সমালোচক গোষ্ঠী থাকতে হবে। যেমন আমি মনে করি নারী পুরুষের সব বিষয়ে সম অধিকার দরকার, কিন্তু এট দ্য সেম টাইম যারা মনে করে না তাদেরকে আমি প্ল্যাটফর্ম দেবো, বলেন আপনার যুক্তি কি, আমি বলবো। সুতরাং তুমি বলে যাচ্ছ সমন্বয় দূর করবা, আমার কথা হচ্ছে তুমি সমন্বয়ের বুঝো না, বুঝো কি বৈষম্যের বুঝো কি? তোমাকে কে শিখিয়েছে? তুমি এখনো শুক্র 2 দিন হলে এখনো অনেকে লেখাপড়া শেষ করো না, তুমি এখনো মার হোটেলে খাও, বাপের হোটেলে ঘুমাও। আমাদের কিন্তু নারী যে T20 বিশ্বকাপ হওয়ার কথা ছিল বাংলাদেশে, সেটা কিন্তু আরব আমিরাতে চলে গেছে। এটা কি আপনার কাছে মনে হয় ওদের অদক্ষতার কারণে হয়েছে? সিকিউরিটি বোধ করে নাই। এবং এখানে সিকিউরিটি না বোধ করার যথেষ্ট কারণ আছে। যখন তুমি একজন মহিলা অধ্যক্ষকে তুমি গাছের সাথে বেঁধে রাখো, এবং যখন তুমি বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রফেসর উনি যতই অন্যায় করুক, তুমি তাকে ভিড় করে চারিদিক থেকে ঘুরে ঠেসে ধরে তুমি তাকে কোরআন পাঠ করাও, তুমি তো দেশকে হাইজ্যাক করেছো, আইন নিজের হাতে তুলে নিয়েছো। আমি দেখলাম একজন অ্যালেজ শব্দটা আমি ব্যবহার করবো, অ্যালেজ রেপিস্ট, তুমি তাকে মানে মব এসে তাকে কোনো কিছু লিখাচ্ছে। শ্রুতি, কোন একটা মব যদি একজন রেপিস্টে কিছু একজন রেপিস্ট ধরে নিলাম তাকে লিখায়, এর কোনো ভ্যালু আছে আইনে? তুমি এটা কি বুঝাচ্ছ? তুমি তো ফিয়ার পলিটিক্স শুরু করে দিয়েছো। ইউ হ্যাভ অলরেডি স্টার্টেড ইট। কিছুদিন আগে বলতাম কালা জাহাঙ্গীর, এখন বলতে হবে কালা জাহাঙ্গীর না, এই সমন্বয়কারী লোক আমি। হয়ে গেছে তো, মানে থ্রেডের জায়গাটা সেম রয়ে গেছে, মানুষের ভিতরে যে আতঙ্ক সৃষ্টি করার যে জায়গাটা। এরা কি হবে? এরা যদি পরে মার খাবে, এটাকে ধরে ধরে পেটাবে। আমি বলে দিচ্ছি তোমাকে, আমি তো তুমি জানো আমার নেচার, আমি রেগে টেকে কথা বলতে পারি না, এটা আমার প্রবলেম। এদেরকে 2 দিন পরে ধরে ধরে ছাত্রলীগও পেটাবে, ছাত্র দলও পেটাবে। জাস্ট 2-3 উইক দাও, 2 উইক যাবে না। আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে ফেসবুকে প্রচন্ড পরিমাণে ভাইরাল, সবাই জানতে চাচ্ছে ওনাদের কাছে, ওরা কিন্তু জবাবদিহিতাও দেখছি না সেভাবে করতে, যে 26 লক্ষ ভারতীয় আমাদের দেশে চাকরি করে। এখন আমাদের দেশে সবাই চাচ্ছে যে ঠিক আছে, ভারতীয় যদি অবৈধ হয়, বৈধ না, বৈধ হলে তো কারো কিছু করার নাই, তার বৈধভাবে চাকরি করছে। আমাদের দেশে অনেক শ্রমবাজার তো মুক্ত, সেখানে আমাদের দেশে শ্রমবাজারও বিদেশে রপ্তানি হচ্ছে, বাংলাদেশেও আসতে পারে। আর যদি আসে সেটা আমাদের বহির্বিশ্বের মানুষ যদি আমাদের এখানে এসে কাজ করে, তাহলে এটা আমাদের অনেক গর্বেরও জায়গা যে আমাদের এখানে কাজ করতে আসে বিদেশিরা। আবার আমাদের এখানে যদি অবৈধ হয়, তাহলে তাদেরকে তো চিহ্নিত করা উচিত এবং জনসম্মুখে দেখানো উচিত, তাদের লিস্ট বা তদন্ত। এরকম আমরা কোনো অনুপাত দেখতে পাচ্ছি না। কিন্তু উনি একটা গুরুত্বপূর্ণ জায়গায় থেকে এরকম একটা কথা চাউর করলো, মানে ভাইরাল করলো চারদিকে, এইটা ওনার কোন ধরনের মানসিকতা? এটা না, আমার কথা হচ্ছে বাংলাদেশে লক্ষ লক্ষ ভারতীয়রা অবৈধভাবে কাজ করে, এটা আমি নিশ্চিত। কিন্তু 26 লাখ নাম্বারটা ভয়ঙ্কর বিগ। আমরা একটি পত্রিকার জরিপে দেখেছি 1,07,000 নাকি কত। আমার হিসেবে আমি তো আর ডাটা নিয়ে বসি নাই, তো আমার হিসেবে কয়েক লাখ, অবশ্যই লক্ষ লক্ষ, দ্যাট মিনস 2-3 লাখ তো অবশ্যই। কিন্তু আমার কথা হচ্ছে 26 লাখ, এটা এই ডাটা কোত্থেকে উনি পেলেন আমি জানি না, যদি পায় তা তো ভালো। কিন্তু আমি 1,07,000 জরিপে বের হয়েছে, 1,07,000 জরিপে তো সব আসবে না, জরিপে সব আসবে না, আমাদেরকে প্লাস মাইনাস করতে হবে। তবে আমার কথা হচ্ছে যে 26 লাখ আমার কাছে এটা অ্যাবসার্ড একটা নাম্বার মনে হয়েছে। কিন্তু at the same time এটাও আমি লেটস বি ফেয়ার, আমি এটা মনে করি আসিফ নজরুলকে এই বিষয়ে এখন চাপ দেওয়ার কোনো মানে নেই, কারণ আমাদের সামনে আরো ভয়ঙ্কর ইস্যু রয়ে গেছে। আর এই সরকার দিয়ে, যেটা মির্জা ফখরুল বলেছিলেন সেটাই রাইট, এই সরকারকে দিয়ে তুমি সবকিছু করতে পারবে না, এটা পরবর্তীতে ইলেক্টেড গভর্নমেন্ট হতে হবে। এই গভর্নমেন্টকে তুমি যদি বেশি কিছু আদায় করতে চাও, এটা করেন সেটা করেন ওইটা করেন, তাহলে এই গভর্নমেন্ট তো 6 বছর থাকবে। আমরা তো দেখতে পাচ্ছি যে সর্বদলীয় যে ঐক্য ছিল, ওনাদের সাথে সাপোর্ট দিয়েছিল, তারাই তো অনেক অনেক দাবি নিয়ে দাঁড়িয়েছে। এবং আমাদের এক হুজুরও দেখলাম, মাওলানা, উনি বলতেছে নারী পুরুষ সমান অধিকার চায়। কত বড় ষড়যন্ত্র, পশ্চিমা বিশ্বকে ওরা ফলো করছে। উনি আমাদেরকে ভুলে গেলে চলবে না, ট্রানজিশন গভর্নমেন্ট বা বিপ্লবী সরকার যাই বলো, এরা পার্মানেন্ট সরকার নয়, এরা দীর্ঘায়িত হোক আমরা চাই না।
আমরা চাই এরা 3 থেকে 6 মাসের ভিতরে গো জাস্ট গেট আউট। সুতরাং থ্যাংক ইউ উত্তর হবে গো অ্যান্ড থ্যাংক ইউ অ্যান্ড হ্যান্ডশেক। কিন্তু এরা যদি কোনো এজেন্ডা নিয়ে আসে, আমি যেটা গন্ধ পাচ্ছি, কোনো এজেন্ডা নিয়ে আসে এবং সেই এজেন্ডা যদি হয় এখানে দীর্ঘ সময় থাকা, সমন্বয়কারীরা হাসিনাকে আমি একটা কথা বলি, আমি তো দেখো 1900 যারা আমাদের জেনারেশন আর কি 80 দশক 90 প্রথম, আমরা কিন্তু আসলে এরশাদ হটিয়েছি। এরশাদ কিন্তু আর্মি অফিসার। আমরা কিন্তু আবু সাইদের মতো বুক পেতে দিলে এরশাদ পতন হতো না। এরশাদকে পতন হতে হয়েছে এবং নতুন বাংলাকে হটাতে হয়েছে। আমাদের জেনারেশন কিন্তু গুলি শুধু খায় নাই, গুলি করেছে। সুতরাং আমরা 6 বছর সংগ্রাম করেছি, 3 বছর সেশনজম খেয়েছি। আনফর্চুনেটলি আমাদের জেনারেশন 90-এর পরে দেশের বাইরে বেশিরভাগ চলে গেছি আমরা। কারণ কি, আমাদের 3 বছর লস হয়ে যাওয়ায় আমরা ট্রমাটাইজড হয়ে দেশের বাইরে চলে গিয়েছিলাম। আমরা কিন্তু সরকার দখল করে নিই, পারতাম। শেখ হাসিনা, খালেদা জিয়া এবং তার যত মন্ত্রণালয় আছে, লিডার আছে, আমাদের জেনারেশন আমরা তাদেরকে অনেককে সরিয়ে দিয়ে আমরা নেতা হতে পারতাম। কিন্তু আর আমানুল্লাহ আমান ভাই তখন আর 1000 কোটি টাকা বানাতে পারতো না। কিন্তু বর্তমানে তোমার এই যে সমন্বয়কারীরা যে পরিবেশ সৃষ্টি করেছে, এই পরিবেশ সৃষ্টির মাধ্যমে দেশে যদি বর্তমানে আর্মি আসে, যদি আর্মিতে এসেই গেছে, আর্মি আসলে এসেই গেছে, 2010 সালের পরে আর মার্শাল ল ডিক্লেয়ার দেওয়া যাচ্ছে না। যদি আর্মি যেভাবে হোক এই সরকারকে হটিয়ে, সরকার বলে ডক্টর ইউনূস থাকবে, বাকিদেরকে হটিয়ে যদি উনি ডক্টর ইউনূসকে চুপ্পুর জায়গায় বসিয়ে দেন দেশে ফুল ফ্লেজড মার্শাল ল, তখন এই সমন্বয়কারীরা আমরা দেখব, আমরা যেমন এরশাদকে সরিয়েছি তেমন তারা সরাতে পারে কিনা। কারণ তো আমরা আন্দোলন করেছিলাম বড় বড় দলেরকে সঙ্গে নিয়ে। তুমি দলের সহায়তা না নিয়ে তুমি একটা মিলিটারি রেজিম বসে গেলে তুমি কখনো সরকার সরাতে পারবে না, ইটস ইম্পসিবল। সুতরাং সেই দিনটার দিকে আমার মনে হয় আস্তে আস্তে সমন্বয়কারীরা যেতে বাধ্য করছে। এটা একটা প্ল্যান, আমি স্কেয়ার্ড অফ ইট। তবে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে সরকার যেদিন পদত্যাগ করেছে সেদিন যদি পদত্যাগ না করতো, তাহলে এই যে ধরেন বিভিন্ন আমাদের নরসিংদীতে যে বড় ধরনের একটা ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে 8 জন জঙ্গির জন্য 826 জন কয়েদি বের করে নিয়ে গেছে। আমাদের বাড়ি হচ্ছে মেইন রাস্তার পাশেই, দেখা গেছে পুরা রোড ভরে গেছে। ওরা যে মিছিল করতে করতে ছোট ছোট পিকআপ বা হেঁটেও গেছে, অনেকে রিক্সায় গেছে। তো আমার ছোট বোন, এত তো মহিলারা দেখতেছে লাইন ধরে, আমার ছোট বোনের হাতে মোবাইল ছিল, ওকে গেছে মেরে ফেলার জন্য এই আসামিরা। ও নাকি ভিডিও করতেছে, তাকে সবাই ঘেরাও দিয়ে পরে বাঁচাইছে যে না না না, ওরা আওয়ামী লীগ করে না, ওরা কোনো রাজনীতির সাথে নাই, ও ভিডিও করে নাই, কোনো সমস্যা নাই, ওরা ভিডিও করতে দেয় নাই, তো ভিডিও করেও নাই, শুধু মোবাইলটা হাতে ছিল, এই জন্য তাকে ঘেরাও করে মানে আগুন লাগিয়ে পুড়ে ফেলবে এরকম অবস্থা। ওইখান থেকে বের হয়ে ফাঁড়িতে যে আগুন লাগানো হয়েছে এবং পুলিশ মারা হয়েছে ওইখানে, তারপরে আবার পাল্টা পুলিশরাও কিছু ওদেরকে গুলি করা হয়েছে, 8-10 জন ওদের পক্ষ থেকেও মারা গেছে। সেই জন্য পুরা যে ইটাখোলার যে এলাকাটা, ওইখানে আমার পরিবারের ব্যবসা আছে, সেখানে আমার যে বুড়া বাবা, আমার ভাই 3 জন, ওদেরকে প্রতিদিন সিরিয়ালে নিয়ে দাঁড় করানো হচ্ছিল ক্রস ফায়ার দেওয়ার জন্য, নির্দিষ্ট করার জন্য বিএনপি করে কিনা। তখন আমি কিন্তু মানসিকভাবে অসুস্থ হয়ে গেছি। ও পালিয়েছিল এই বাড়ি ও বাড়ি, যেখানে যায় সেখানেই 3 গাড়ি ভরে ভরে পুলিশ সেনাবাহিনী যাচ্ছে ওরে খোঁজার জন্য, মারার জন্য। অথচ এই যে বর্তমান সময়ের যে চলমান আন্দোলনের সংঘর্ষের সাথে কোনোভাবে জড়িত ছিল না, কিন্তু সে এর আগে একটা সম্মেলন হয়েছিল তখন আসছিল। তখন আসার কারণে ও বাড়িতে যাওয়ার পরে এলাকায় তো থাকে অনেক স্পাই গোয়েন্দা, তো তারা জানিয়ে দেওয়ার পরে ওকে 1.5-2 মাস জেলও খাটতে হয়। তো সে কেন সরকার পতনে আন্দোলনে আসছে, তাকে জেলও খাটতে হয়েছে, এবং সেটার লাইন ধরেই তাকে পরবর্তী সময় আবার ক্রস ফায়ার দেওয়ার জন্য খোঁজা হয়েছিল। যার কারণে আমি নিজে মানে এমন এক পরিস্থিতি, আমি মানে ট্রমাটাইজ হয়ে গেছিলাম। কখন শুনবো আমার বাপকে মেরে দিচ্ছে, কখন শুনবো আমার ভাইকে মেরে দিচ্ছে, বা আমার যে ভাইটা কোনো রাজনীতির র বুঝে না তাকে ক্রস ফায়ারে দিয়ে দিচ্ছে। তো এই পরিস্থিতিতে থেকে আমার যেটা মনে হয়েছে, ভাই চলে গেছেন, আচ্ছা, তখন আমার যেটা মনে হয়েছিল যে
জঙ্গিদের বের করে আনা বা কয়েদিদেরকে বের করা এবং জেলের মধ্যে এত বড় একটা হামলা কোনোটাই বোধহয় ঠিক হয়নি। কারণ হচ্ছে এটা হওয়ার কারণে অনেক সাধারণ মানুষ বিপদে পড়েছে এবং যারা এই সংঘর্ষের সাথে জড়িত ছিল না, অনেক পরিবার পালিয়ে বেরিয়েছে, যারা দোষ করে নাই তারাও। হ্যাঁ সরি শ্রুতি, আমার আসলে বেশি সময় নিব না, আমার কল আসতে সময় নেই, কারণ ওই যে তোমার ছাত্রলীগদের সঙ্গে আমার মিটিং আছে, তো সুতরাং এই কলটাতে তোমাকে আমি লিংক দিব, তুমি চাইলে তুমি যুক্ত হতে পারো। আচ্ছা দিয়েন, সমস্যা না, আমরা শেষ করে দিব। হ্যাঁ ঠিক আছে। তো আমার তখন মাথার ভিতরে ঢুকলো, আপনি হয়তো আমাকে ভুল বুঝেছিলেন, আমার মাথার ভিতরে ঢুকলো এই সংঘর্ষের সাথে বা জেলে পলাতক ওগুলোর সাথে আমার ভাই জড়িত না। তো আমার ভাই না শুধু আরো কতজনকে না জানি হয়রানি করতেছে বা লিস্ট ধরে ধরে খুঁজতেছে। তো এইটার জন্য তো তারাই দেয় যারা পরবর্তী সময় ক্ষমতায় যেতে চাচ্ছে। ওই জিনিসটা শুনো, সমন্বয়কারীকে আমরা যখন যেটা বলেছিলাম, ইতিহাস থেকে তোমার শিক্ষা নিতে হবে। আমরা ৭১ দেখি নাই, ৭১ পড়াশোনা করেছি, আমার বয়স ছিল ৩.৫, সুতরাং এই ৩.৫ বছর আমি কি দেখেছি? সুতরাং ৩.৫ বা ৪.৫। আমার কথা হচ্ছে, আমি তখন যদি বলি আমি কিভাবে মুক্তিযুদ্ধ হয়েছে আমি স্বচক্ষে দেখেছি, আমি তো ইডিয়েট। কিন্তু ৭৫ দেখেছি, ৯ বছর বয়স, ৭৫ দেখেছি। তাহলে আমার কথা হচ্ছে, যখন আমি সার্জিসকে দেখি একেবারে মানে তুফানের মতো ৭৫ সম্বন্ধে বলে যাচ্ছে, আমি বলি ৭৫ তুমি কি দেখেছো? আমরা তখন বিজয় সরণির গোড়ায়, ঢাকার বিজয় সরণির গোড়ায় আমাদের বাড়ি। ডালিমা আমার কাজিন। তুমি দেখেছো না? আমি দেখেছি। সুতরাং কথা হচ্ছে, তোমার কথার এবং শব্দের ভিতরে নম্রতা থাকতে হবে। আমি ওদের কথা ভিতরে কোনো নম্রতা দেখি না। এর জন্য এরা দেখো এখন কি হয়েছে জানো, ওইটা আমরা করি নাই, ওইটা ওরা করেছে, এইটা ওরা করেছে, আমরা ওই সমন্বয়কারী না, শুরু হয়ে গেছে। কিন্তু তো তোমাদের কি উচিত ছিল? আচ্ছা, অনেকে পদত্যাগ করছে, এটা নিয়ে অনেকে আমি তো বলেছি পদত্যাগ করো। আমি তো আজকে আমি বলছি পদত্যাগ না করলে বিপদে পড়বে। সমন্বয়কারীদের সৎ উদ্দেশ্য থাকলে তাদের উচিত ছিল, আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, ছাত্র সমাজ সবসময় সজাগ থাকবে, আমরা সবাই এই সমন্বয় গ্রুপটাকে বিলীন, মানে কি বলবো, এটাকে ডিফাঙ্ক্ট করে দিলাম, শেষ, ডিঅ্যাক্টিভেট করে দিলাম, ফিনিশ। তোমাদেরকে সবাই বুকে জড়িয়ে রাখতো। এখন তো তোমরা মাইন্ডকে চিপে পড়েছো। এখন আরেকটা বিষয় হয়েছে যে শেখ হাসিনা যেদিন পদত্যাগ করেন, এরপরে থেকে আজ পর্যন্ত এই বাংলাদেশের মানুষ কিন্তু ঘুমোতে পারতেছে না। আমরা তো সারা জেগে থাকি। দরজা নক করবে তোমার, আমি সমন্বয়কারী। একদিকে পুলিশ নাই, আরেকদিকে হচ্ছে ডাকাতের ভয়, আরেকদিকে হচ্ছে গোপনে অনেক নারীদের ইজ্জত কেড়ে নেওয়া হচ্ছে, মেরে ফেলা হচ্ছে, এরকম ঘটনা ঘটতেছে যেগুলো সংবাদ মাধ্যমে আসতেছে। এটার জন্য দায়িত্ব, এটা সমন্বয়কারী কিন্তু গভর্নমেন্ট পার্টি। এখন জি, সমন্বয়কারী কিন্তু গভর্নমেন্ট পার্টি, কারণ তোমাদের রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্ট আছে। সুতরাং এগুলো যদি তুমি রোধ করতে না পারো, আমি কেন বলছি তোমরা যদি এগুলিকে রোধ করতে না পারো, জনগণ দুদিন পরে তোমাদেরকে সরকার মনে করবে, এবং তখন সরকার মনে করবে কি তোমার সরকার, তখন কিন্তু সমন্বয়কারীদের খুঁজবে দরজা নক করে করে, এই সমন্বয়কারী আছে এখানে। হ্যাঁ, সো বি কেয়ারফুল। আর আজকে আমরা যদি ৭৫ থেকে শিক্ষা নিতাম যে বঙ্গবন্ধু যে ঘটনাগুলো করেও এত জনপ্রিয় হয়েও উনি ওনার পরিবার নিয়ে ওনাকে নির্মম ভাবে ওনার শেষ পরিণতি হয়েছে বা দেখতে হয়েছে আমাদের দেশের মানুষের, আমরাও সেই প্রতিশোধ পরায়ণ রাজনীতির দিকে যদি হাঁটি বা আমরাও সেম ঘটনাগুলো বাংলাদেশকে দেখাই, তাহলে ভবিষ্যৎ আবার সেই রেভুলেশন দেখতে চাই। আমি বলবো এখানে খালেদা জিয়া বিরাট রোল প্লে করেছেন। উনি বলেছেন প্রতিহিংস রাজনীতি আমরা যেন না করি। খুব ভালো ওনার বক্তব্যগুলো আমার ভীষণ ভালো লেগেছে। এবং তারেক রহমানের একটা লাইন আমার ভালো লাগছে, সেটা হচ্ছে যে কাউকে পরাধীন রেখে স্বাধীনতার স্বাদ ভোগ করা যায় না, একটা লাইন বলেছে। ঠিক আছে, আমাকে যেতে হচ্ছে। আমি খেয়াল করেছি ওনার দলের নাম দিয়ে বিভিন্ন জায়গায়, নাম বলতে ওনার দলের লোক তো দিচ্ছেন, বিভিন্ন জায়গায় যারা আক্রমণের শিকার হচ্ছে তাদের
বক্তব্যে বের হয়ে আসছে যে তাদের দলের কিছু সাঙ্গপাঙ্গ, সেই পুরানা যে ব্যক্তিগত ক্ষোভ হতে পারে প্রতিবেশী থাকা অবস্থায়, সেই ক্ষোভ ঝাড়ার জন্য ওদের উপরে পাল্টা আক্রমণ করছে। এটা কি বিএনপি তুমি পুলিশ প্রশাসন ভেঙে দিয়েছো, পুলিশ প্রশাসন করাপ্ট হলেও তুমি পুলিশ প্রশাসনকে ভেঙে দিয়েছো, এর রেজাল্ট তো তোমাকে বুঝতে হবে না? তুমি দেশের মানুষ ভুল পুলিশকে করতেছে, যে পুলিশটা গুলি করেছে তুমি তাদেরকে পিটিয়েছো, মেরেছো, আইনের আওতায় আনতে পারতো না, ওদেরকে আইনের আওতায় নিয়ে এসে ফাঁসি দিতে পারতো। তুমি থানায় গিয়ে তোমাকে যদি পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন মানে তুমি এখন কি করছো, তোমার সন্তান মারা গেছে, তুমি গিয়ে পুলিশের কাছে তুমি কেস দিতে চাচ্ছ, কিন্তু তোমাকে এও বুঝতে হবে যে অসংখ্য মিথ্যা পুলিশের বিরুদ্ধে মামলা হতে পারে, এবং সেই ক্ষেত্রে পুলিশ যদি নিজেদের ইনভেস্টিগেশনে যদি অতিরিক্ত টাইম ব্যয় হয়ে যায়, পুলিশ ঠিক হবে কিভাবে? আমার কথা হচ্ছে এখন তারা যেই হোক পুলিশকে আগে কাজে ফিরতে দাও নির্বিঘ্নে, তারপর একটা কমিশন করে গভর্নমেন্ট, যেটা ভবিষ্যৎ গভর্নমেন্টকে করতে হবে, এই গভর্নমেন্টটা পারবে না, ভবিষ্যৎ গভর্নমেন্ট কমিশন করে পুলিশের ভিতরে ক্লিন করবে। তুমি এখনই পুলিশকে তুমি মামলা দিয়ে পুলিশকে তুমি যদি জর্জরিত করে ফেলো, তুমি পুলিশকে শেষ হতে দিবা কখন? এই জোকার্স, তারা কিছু বুঝেই না। বাট এনিওয়ে, আমাকে যেতে হচ্ছে, আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি, আমাকে যেতে হবে কারণ সামনে প্রোগ্রাম, তোমাকে প্রোগ্রামে দাওয়াত রইল, ভালো থাকবে। তোমার দর্শকদেরকে দাওয়াত রইল আগামী হাফ এন আওয়ার পর এক্স্যাক্টলি লাইভে। আচ্ছা, আমাকে আপনি ইনবক্সে এখনো ওপেন হয় নাই, ইনবক্সে আমি করে দেব, আমি একটু সময় করে দিচ্ছি। হ্যাঁ, ওকে, ভালো থাকো, ভালো থাকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আমাদের গুরুত্বপূর্ণ আলোচনায় আপনারা ছিলেন। মিহির দত্ত, আপনি কি এখন আছেন? মিহির দত্ত, আপনি কি এখনো আছেন? থাকলে কমেন্ট করবেন। আচ্ছা, আজকের লাইভে টেকনিক্যাল সমস্যার কারণে অনেক প্রবলেম হয়েছে, তো লাইভটি কেটে আমি আবার ভিডিও আকারে ছাড়বো। মিহির দত্ত, আপনি আমার সাথে লাইভে যুক্ত হতে চেয়েছিলেন। আচ্ছা, মিহির দত্ত আসতে চাচ্ছে না সিকিউরিটির কারণে, তো আজকে লাইভটি এখানে শেষ করে দিচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমার লাইভের সাথে ছিলেন এবং আগামীতে থাকবেন। এখানে দেবব্রত দেবরয় ত্রিপুরা থেকে কমেন্ট করেছিলেন, গত 1 মাস যাবত তোমার সংবেদনশীল লেখা এবং অনুভব ইত্যাদি মন দিয়ে পাঠ করছি, অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল, ভালো থেকো। অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে, ভালো ভালো মন্তব্য করেছেন। শুভরাত্রি।